কই দেখি রিপোর্টটা দাও তো। কিসের রিপোর্ট? তো বাবা কেবল যে বললি রিপোর্ট চলে আসছে, এখন বলছে কিসের রিপোর্ট? না না, এটা তো আমার মোটামুটি খরচার হিসাব, ক টাকা দিয়ে কি কি কিনেছি সেই হিসাব করে রেখেছি। এসব ফাও কথা বললি হবে? এদিকে ফেসবুকে লাইভ চালু আছে, তাড়াতাড়ি দেখাও রিপোর্ট, হাগুদার কি রেজাল্ট আইছে। না না, এখনো রেজাল্ট আসেনি, 2-4 ঘন্টা লেট হবে। তাহলে তোমার হাতে কি ওটা দেখি? না না, এটা দেখানো যাবে না। কই বললে তো হবে না, ওটা তো দেখাতেই হবে। বলছি কি 2 মিনিট দাঁড়াও, আমি দেখছি রিপোর্ট কত দূর হয়েছে। ভাবছিলাম 2-3 হাজার টাকা ঘাপলা করে দেবো, এখন যা কল হয়েছে মনে হচ্ছে 500 টাকা আমার গাড়িতে ভর্তি হবে না। তাড়াতাড়ি আনেন ম্যাডাম। আনছি আনছি। বলছি কি ভাইবো, তুই যা বলছিস সেটা কি ঠিক? ঠিক মানে? হ্যাঁ, আমি যা বলছি তাই হবে। এরা কোনো অপারেশন কিচ্ছু করেনি, শুধু শুধু টাকা পয়সা নিয়ে এনেছে, বুঝতে পারিস তো? দেখ পাদু, কোনো কিছু গড়বড় হলি হাগুদার ট্রিটমেন্ট কিন্তু এরা আর করবে না। আরে কাকা তুমি টেনশন করো না, আমি যা বলেছি তাই হবে। পাদু ভাইপো যা বলে তাই হয়, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কি হচ্ছে বাবা, ডাকলে? শোন মা, কালকে বুঝছিস পাদুর কাকারে ফোন করে সেই টাইট দিছি। দেখ আজকে বিকালের ভিতরে পাদু এখানে হাজির হয়ে যাবে। ভালো করেছো বাবা। দেখ যদি 1 সপ্তাহের ভিতরে ওরা টিসি না দিতে পারি তারপরে আমারে বলিস। না না বাবা, ওকে টিসি দিও না। কেন মা? ওকে টিসি দিলে তো তুই আনন্দ পাবি। এটা তোমার ভুল ধারণা বাবা। তাহলে? আমি বাবা পাদুকে দেখতে চাই যন্ত্রণা ছটফট করুক, জীবনটা মানে ওর একদম নরক হয়ে যাক, সেই রকম করো তুমি বাবা। আর আমিও চেষ্টা করি সেরকম। হ্যাঁ, একবার স্কুল থেকে টিসি দিয়ে দিলে অন্য ভালো স্কুলে 1 বছর পরে অ্যাডমিশন নিয়ে ভালো রেজাল্ট করে বেরিয়ে যাবে। কিন্তু আমাদের চোখের সামনে যদি তিলে তিলে যন্ত্রণায় ভোগে তখন কেমন লাগবে বলো বাবা? ঠিক বলেছিস মা, এত দূর তো আমি ভাবিনি। তাহলে কি করবো, বাড়ি ফোন করে বারণ করে দেবো যে না আসলেও হবে? না না বাবা, আসুক আসুক, ওকে কি করে টাইট করতে হয় সময় সময় তোমায় আমি আপডেট জানিয়ে দেবো। সামনেই তো পরীক্ষা, ওর জন্য আলাদা করে প্রশ্ন সেট করছি, বুঝতে পেরেছিস? আর ওকে এমন জায়গায় বসাবো মোটামুটি ওর আশেপাশে কোনো ছেলে পেলে পড়বে না, একা একা পরীক্ষা দেবে। দেখবো কত ধানে কত চাল, আর কারোর সাথে প্রশ্নও মিলাতে পারবে না। আচ্ছা বাবা। কি স্যার কেমন আছেন? আসো আসো, তোমারই অপেক্ষা করছিলাম। শুনলাম স্যার আপনি নাকি পাদুকে আর্জেন্ট স্কুলে দেখেছেন। হ্যাঁ, সামনেই পরীক্ষা, আর অ্যাটেন্ডেন্স ঠিকঠাক না থাকলে কি করে ওকে মোটামুটি পরীক্ষায় বসতে দেবো বলো তো? আরে স্যার পাদুর বাড়িতে ভীষণ সমস্যা চলছে, ওর বাবার ভালো নেই, কাউকে চিনতে পারছে না, বিশাল একটা অসুবিধার ভিতরে আছে। সেটা তো নয় বুঝলাম, কিন্তু পরীক্ষার বোর্ডের থেকে তো মানবে না এসব কথা, বলো। বলছি কি স্যার আপনি যদি চান তো পারেন এদিকে তো ওদিক করে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে, ওরা তো আর অ্যাটেন্ডেন্স দেখতে আসছে না, আপনি মোটামুটি অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে ভালো হয়। দেখো অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম, পরীক্ষা যদি পাশ না করতে পারে তারপরে আমার বদনাম হবে না যে এতদিন স্কুলে পড়াশোনা করার পরেও পরীক্ষায় পাশ করতে পারলো না। আর মোটামুটি অ্যাবসেন্ট থাকলে পারে, ফেল করলেও কোনো সমস্যা নেই, কি বলো? কি বলছেন স্যার? হ্যাঁ পাদু ফেল করবে? ও টপ করেছে সেটা মনে আছে তো আপনার? আরে টপ করতে পারে, ওসব নর্মাল প্রশ্ন যে কোনো মানুষ টপ করতে পারে। তুমি 2-4 দিন খাটলে পারে তুমিও টপ করে যেতে, বুঝতে পেরেছো? কিন্তু আমাদের স্কুলের প্রশ্ন অন্যরকম হয়, এইসব হাবিজাবি প্রশ্ন হয় না। যতই যা হোক আমার যা মনে হয় পাদুই টপ করবে। বাবা, আপনার তো দেখছি পাদুর উপরে ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স না স্যার, হ্যাঁ ও আগে যে স্কুলে পড়তো সেই স্কুলে টপ করে রেজাল্ট করেছে। ঠিক আছে, সময় আসলে দেখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তো স্যার আপনি কিছু করতে পারবেন না? দেখি আমি চেষ্টা করছি, হ্যাঁ যদি না করা যায় আর কি করা যাবে, চলে আসতেই হবে। এখন সব দিক দেখলে তো হবে না, নয় পড়াশোনা ছাড়তে হবে নয় ফ্যামিলি ছাড়তে হবে, যে কোনো একটা ত্যাগ করতেই হবে, বুঝতে পেরেছো? পড়াশোনা তো সোজা নয়, আর নবোদয় তো আমার বাবা চালায় না, এই সব খরচা সরকার টানে, বুঝতে পেরেছো? তো সরকারের নিয়মকানুন যদি না পালন করি তাহলে কান্না এই স্কুল থেকে আমারই বিদায় করে দিল। আচ্ছা যদি পারেন একটু করেন। বলছি কি, তোমার আমার বন্ধুত্ব অনেক বছর ধরে, কিন্তু তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি এখন পাদুর পরে বেশি আকৃষ্ট হয়ে গেছো। ওর কাকা তোমারে বিয়ে টিয়ে দিয়ে দেবে, তার জন্য তুমি ওদের উপর বেশি আকৃষ্ট দেখাচ্ছ, তাই না? কথাটা একদম মিথ্যা না, কিন্তু পাদুর বাড়ির পরিস্থিতি এখন খুবই খারাপ, ওখানে 2-4 দিন থেকে গেলে ভালো হতো, তাই আপনাকে বলতে আসলাম। দেখো, আমার হাতে কিচ্ছু করার নেই। আচ্ছা তাহলে আসি, দেখি আমার আবার বাড়িতে একটু বাজার টাজার করে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। সব স্বার্থপর, কারে আর কি বলবো। বলছি বাবা, তুমি এনার কোনো কথা শুনবা না। মাথা খারাপ নাকি? আজকে বিকেলের ভিতরে পাদু না আসলি দেখ আমি কি করি। একদম ঠিক, ও বুঝুক কষ্ট যন্ত্রণা কেমন। এটা তো হাড়ে হাড়ে টের পাবে, ও নিয়ে টেনশন করিস না মা তুই। ঠিক আছে বাবা, আসি তাহলে। পাদু তোর একদিন কি আমার একদিন, দেখে নিস। বলছি কি ভাইপো এখনো এলো না যে? এই যে ছোট ছেলে, তোমার কি যেন নাম? আমার নাম পাদু। এই যে তুমি সিডির ক্যাসেট চাইছিলে না, ভিডিও রেকর্ডিং এর ভিতরে আছে, হ্যাঁ এখান থেকে দেখে নিও, সব কিছু ক্লিয়ার। মানে এখানে স্যারের ভিডিও আছে আর ওই স্যারের ছেলের ভিডিও আছে? একদম অল টোটাল সব ডকুমেন্টস সহ পিডিএফ ফাইলও আছে, দেখে নিও। ও তোমাদের জন্য একটা সংবাদ আছে। কি সংবাদ স্যার? ওই তোমাদের পেশেন্ট যেগুলো আছে সবাইকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তোমরা আজকে ডিসচার্জ দিয়ে সব নিয়ে যেও। আর হাগুদার? শোনো, আমরা আর ট্রিটমেন্ট করবো না, ঠিক আছে? যারা যারা তোমাদের পেশেন্ট ভর্তি আছে আজকে সব ডিসচার্জ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর হাগুদার জন্য কাউন্টারে যদি কোনো টাকা পয়সা জমা করে থাকো স্লিপ দেখিয়ে রিফান্ড নিয়ে নাও, ঠিক আছে? স্যার এরকম কেন বলছেন?
একটু আগে তোমার এই ভাইপোকে কত বোঝালাম, ফোনেরও একটা অফার করলাম কিন্তু শুনলো না। স্যারকে এইসব ঘটনা গিয়ে বলার জন্য স্যার রেগে গিয়েছে, বলেছে ওদের পেশেন্টটা দেখার দরকার নেই, ছেড়ে দাও। স্যার হ্যাঁ এরকম করবেন না স্যার। বলছি কি স্যার, ছোট মানুষ হয়ে বড় কথা বলেছি, ভুল করে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ হ্যাঁ স্যার। কেন? ও যখন আমাকে অপমান করছিল তখন তোমরা কানে শোনোনি, তখন তোমরা কিচ্ছু বলোনি, এখন ওরাই ক্ষমা চাইছো। এখন আমরা কিচ্ছু করতে পারবো না, ডিসচার্জ হয়ে গেছে, একটু পরে ছুটি দেওয়া হবে, তোমরা সবাইকে বাড়ি নিয়ে চলে যাও, ঠিক আছে? আর হাগুদার? দেখো বড় বড় হসপিটাল আছে, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করাও, তখন বুঝবে কত ধানে কত চাল, আমরা কত টাকা নিয়েছি আর অন্য লোকেরা কত টাকা নেয়, ঠিক আছে? কেন, এর মাঝেও তো একবার স্যারকে অন্য হসপিটালে নিয়ে গেছিলে ইসিজি করাতে, সেখান থেকে কত কি বলেছিল টাকা পয়সা, হ্যাঁ? তারপর শুনে তো আবার এখানে ভর্তি করলে, তারপরেও তোমরা এইভাবে এরকমভাবে কথা বলতে পারলে? ছি 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 ছি। বলছি কি স্যার, আমার বাবাকে ঠিক করে দিন। তুমি বাড়ি গিয়ে আগে সিডির ক্যাসেটটা চালিয়ে সব আগে ক্লিয়ার করে দেখো, বুঝতে পেরেছো? আমাদের উপর যে অবিশ্বাসটা করেছো সেটা আগে ক্লিয়ার করে নাও, তারপরে দেখা যাবে। হাগুদার জন্য যদি কাউন্টারে কোনো টাকা জমা করে থাকো সেটা রিফান্ড নিয়ে নিও। আমাদের স্যার হচ্ছে রাগী মানুষ, এসব হাবি যাবি কথা শোনে নাকি? পাদু, কি হলো ভাইপো? এখন হাগুদাকে কি করে ঠিক করবো বল? এই হসপিটালটা তুই তো আমাদের বলেছিলি ভালো আছে, আর লাস্টে গিয়ে তুই এরকম কথাবার্তা বললি, এখন কি হবে বল? তোমরা যতই যা মনে করো, আমার মনের ভিতর কেন যেন একটা খটকা লাগছে। ভাইপো তোর হাতে তো প্রমাণ দিয়ে দিয়েছে, বাড়ি গেলেই তো দেখতে পারবিনি। আমি তাই ভাবছি কি করে কি করলো এত তাড়াতাড়ি। তুই কি বললি ভিডিও এডিটিং না ফেডিটিং, ওইসব আবার করে দেয়নি তো? না না, 5-7 মিনিটের ভিতরে ওগুলো করা সম্ভব নয়। এখন কি হবে ভাইপো? তাই ভাবছি কি হবে। আবার স্যার তোরা ফোন করে ডাকিছে না, সেখানে না গেলে তো বিপদ। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। এখন হাগুদাকে নিয়ে কোথায় যাব, কোথায় গেলে হাগুদা ঠিক হবে তাই তো বুঝতে পারছি না। বলছি কি, আমার কথা শোনো, সে বৌদির বাড়ি চলো, কোনো আয়ুর্বেদিক ওষুধ আছে নাকি, যদি খাওয়ানোর পর ঠিক হয় নাকি দেখো, চলো একবার ঘুরে আসি। তুই কি বলছিস, ঠিক হবে? আরে একবার ফিরি ফিরি ট্রাই করতে অসুবিধা কি, চলোই না। মাথায় আমার ঢুকছে না, আমার টার্গেট তো কোনোদিন ফেল হয় না, আজকে কি করে ফেল হলো আমি তো বুঝতেই পারছি না। এই যে পাদু বাবা, এই যে তোমাদের রিপোর্ট চলে আসছে, এখন বুঝেছো আমার কাছে আর টাকা দেওয়ার দরকার নেই, কাউন্টারে গিয়ে 4,500 টাকা জমা দিয়ে দিন। আমার বাবার শরীরে কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওসব এই ফাইলগুলোতে লেখা আছে, ওখানে টাকা জমা করো আর ফাইলটা নিয়ে যাও। আরে বাবা তুমি মুখে বলে দিলেই তো হচ্ছে। আমি যদি মুখে বলে দিই তাহলে কি তোমরা 4,500 টাকা জমা করবা? বলছি আমার বাবাকে ঠিক করতে কত টাকা খরচা হতে পারে? হ্যাঁ আমি এসব কিছু জানি না, রিপোর্ট দেওয়ার দরকার, হ্যাঁ দিয়ে দিছি বাস। বলছি কি, তখন তো 3,000 টাকা বললে, এখন 4,500 টাকা। তখন ভেবেছিলাম কাজটা তোমাদের বিলাকে করে দেবো, আমারও লাভ থাকবে তোমাদেরও লাভ থাকবে, তা না, তোমরা এখন যে সিচুয়েশন ক্রিয়েট করেছো এখন আর এসব কিচ্ছু হবে না। কাউন্টারে টাকা জমা করো আর ফাইলটা ওখান থেকে নিয়ে নাও। বলছি কাকা 4,500 টাকা দাও তো। এই 1 পয়সা নেই ভাইপো এখন, ও বললে তো হবে না, যতক্ষণ টাকা ক্লিয়ার না করবা ততক্ষণ পেশেন্ট রিলিজ পাবে না। থাক আমাদের পেশেন্ট এইখানে, তাহলে ঘর ভাড়া দিতে হবে মনে রেখো। বলছি পাদু ভাইপো, যে করে হোক মোটামুটি টাকাটা জোগাড় করে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে, এখন আর এখানে রাখার মতন পরিস্থিতি নেই। ঠিক আছে চলো কাকা বাড়ির দিকে চলো, তারপর দেখা যাক কি করা যায়। ঠিক আছে আমি ওখানে জমা করছি, ওখান থেকে টাকা দিয়ে নিয়ে নিও। হ্যাঁ হ্যাঁ যাও নিয়ে নেবানি। বলছি কাকা, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না। কি জিনিস ভাইপো? প্রথমবার স্যার যেরকম এখান থেকে ঘাবড়ায় চলে গেছিল ডাক্তারবাবু, মনে হচ্ছিল ওরা উল্টোপাল্টা কাজ করেছে, কিন্তু পরের বার যখন ফিরে আসলো ক্যাসেট নিয়ে, শরীরে একটা অন্যরকম এনার্জি ছিল। আমার তো মনে হয় মাস্টার মাইন্ড কেউ অন্য কেউ। দেখ ভাইপো তোর কথায় যুক্তি আছে, কিন্তু আমাদের কাছে প্রমাণ কিচ্ছু নাই, তা আমরা কি করে কি করবো? হ্যাঁ তাই তো বাড়ি গিয়ে ক্যাসেটটা ভালো করে দেখতেই হবে, কোথাও কোনোভাবে এডিটিং করেছে কিনা। চল ভাইপো কাউন্টারে টাকা দিয়ে হাগুদারে বাড়ি ছাড়াই নিয়ে যাই। টাকা কোথায় পাবা? 1 বোতল রক্ত দিয়ে যাবো, টাকা আর কোথায় পাবো? কি বলছো কাকা, 1 টাকাও নেই? সব টাকা শেষ ভাইপো, আর যে টাকা আছে তোর বাবা ছাড়া কেউ টাকা উঠাতে পারবে না। স্যারের কাছে কিছু টাকা চাইলে হয়? স্যার এখনো হসপিটাল থেকে বাড়ি যেতে পারলো না, কি করে টাকা চাই বল? সেটাও তো একটা কথা। চলো আগে বাড়ি চলো, তারপর দেখছি কি করা যায়। বলছি কি প্রফেসর, ওই ছোট্ট ছেলেটা বুঝতে পারবে না তো ভিডিওগুলো এডিটিং করা? অত সোজা যদি হতো তাহলে কি আর আমি প্রফেসর হতাম? না না স্যার, সেটুকু ভাষা তো আপনার উপর আমার আছে। এত বড় একটা হসপিটাল চালাই, যদি এইসব ছোটখাটো ছেলেপেলেদের সামলাতে না পারি তাহলে কি করে আর হসপিটাল সামলানো যাবে বলো? স্যার আমি একটু সময়ের জন্য অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম যে ওই 1.5 ফুটের ছেলেটা আমাদের জীবনের সর্বনাশ নিয়ে আসবে। অত সোজা না প্রফেসর, আমি এমনি হইনি, অনেক জল ঘোলা করার পরে আজকে এই জায়গায় এসেছি, বুঝতে পেরেছো? ওই একটা কেসার ছেড়ে দিতে হলো, আর কি করা যাবে। কে ওই টাকলু মাথা হাগু? হ্যাঁ স্যার। ওকে ঠিক করতে হলে আমাদের কাছেই আনতে হবে, না হলে ভারতবর্ষের কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। ওকে যে কেমিক্যাল দিয়েছে সে হচ্ছে কে জানো? কে স্যার? আমি, কারণ কি ওই কেমিক্যালটা আমারই তৈরি। ওই কেমিক্যালটা আজ থেকে 15 দিন আগে একজন অর্ডার দিয়ে আমার কাছ থেকে কিনে নিয়ে যায়, কিন্তু যে এর শরীরে প্রবেশ করবে সেটা জানতাম না। কিন্তু যখন ওই নার্স নিয়ে আসলো রেজাল্টটা রিপোর্টের, তখন থেকে বুঝতে পারলাম ওই ইঞ্জেকশনটা তাহলে এই হাগুকেই প্রবেশ করিয়েছে। সত্যি স্যার, ঘুরে ফিরে আপনারই লাভ। ওদিকে ইঞ্জেকশনও বিক্রি করলেন আর এদিকে রুগীও পেয়ে গেলেন, মোটামুটি 2 দিকেই লাভ।
একটা হসপিটাল চালানো অত সোজা না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, সেটা তো আপনার দেখে শিখছি। এখন এই হাগুকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দাও। কাল পরশু যদি নিয়ে আসে একদম ভর্তি নেবে না, মোটামুটি 15 দিনের পরে মোটামুটি ভর্তি নেবে। 15 দিন পরে ওর অবস্থা এমন টাইট হবে, ও কাউকে কিচ্ছু চিনতে পারবে না। মোটামুটি ওর অবস্থা একদম টাইট হয়ে যাবে। আর এদিকে ওদিকে ধাক্কা খেয়ে খেয়ে সব জায়গাতে টাকা খরচা করে আসবে, কোথাও সারবে না। লাস্টে আমাদের এখানে আসবে, তখন একদম ছাই দিয়ে ঠেসে ধরবো, সব টাকা পয়সা লুট করে নেবো। সত্যি স্যার, আপনার যা বুদ্ধি আর কি বলবো। দুটো কেসে 60 লাখ নিয়েছি। এই কেসটা যদি একসঙ্গে হতো কিছু কম বম করে দিতাম, তা না, আমাদের ধরবে, কত বড় সাহস! প্রফেসরকে ধরবে, হ্যাঁ মাস্টার মাইন্ডকে ধরবে, ওর কত বড় সাহস! না স্যার, বললি হবে না, 1.5 ফুটি মালটার মাথায় বুদ্ধি আছে। ও যা যা প্রশ্ন করেছে এক সময়ের জন্য আমার মোটামুটি কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে। তাই নাকি? আপনার সাথে স্যার দেখা করতে চাচ্ছিল, কিন্তু আপনি সিডি ক্যাসেট যে আগের থেকে রেডি করে রেখেছেন সেটা তো আমি জানতাম না। শোন রে, এইসব বড় বড় কেস করতে গেলে আগের থেকে সব প্ল্যান মাফিক কাজ করতে হয়, নাহলে তো যে কোনো সময় ধরা খেয়ে যাবে। ওইসব ছোট কাঁচা কাজ আমি করি না, বুঝতে পেরেছিস? আমার নাম প্রফেসর। সত্যি স্যার, আপনার একটু চরণধলি দেবেন। চরণধলি লাগবে না, এই মাসের শেষে যখন স্যালারিটা পাবে বউকে গিয়ে দেবে, বউ একবার তোমার চরণধলি নেবে। সত্যি স্যার, আপনার মতন প্রফেসর আছে বলে আমরা বেঁচে আছি, নাহলে তো আমাদের মাসি মেরে বেড়াতে হতো। শোন রে, মাথায় বুদ্ধি থাকতে হবে, আর বুদ্ধিটা একদম ঠিকঠাক কাজে লাগাতে হবে, না হলে কিচ্ছু হবে না। সেই তো স্যার বুঝে গেছি আপনাকে দেখে। এখন যা, এই হাগুকে এখান থেকে ডিসচার্জ করে দে। আচ্ছা স্যার। যতই রিকোয়েস্ট করুক এখন কিন্তু আর ভর্তি নিবি না, নাহলে কিন্তু আমাদের আর কোনো ডিমান্ড থাকবে না, বুঝতে পেরেছিস? এদিক ওদিক সব জায়গার থেকে ধাক্কা খেয়ে আসুক, তখন বুঝতে পারবে কেমন লাগে। আচ্ছা স্যার, যা বললাম মনে রাখিস। 1.5 ফুটে মালা আমার উপর গরম দিচ্ছে। কোথাকার কোন ছেলে পেলে আমার ধরে ফেলবে, এত বড় সাহস! হ্যাঁ, বিগত 25 বছর ধরে এত ট্যালেন্ট লাগিয়ে কাজবাজ সব সেটেলমেন্ট করেছি, এখন ওই 1.5 ফুটের ছেলে আমার বিজনেস বন্ধ করে দেবে, আমার হসপিটালের সামনে তালা ঝুলিয়ে দেবে। বাবা বাবা, কত বড় আসপদ্দা! হ্যাঁ, আমার নাম প্রফেসর। বলছি কি স্যার, আমায় ডেকেছেন? এদিকে আসো। বলেন স্যার। আজকে যে তুমি কাজটা করতে যাচ্ছিলে, এই কাজ মনের ভুলে কোনোদিন করবা না। এইবারের মতন তোমায় মাফ করে দিচ্ছি। টাকা পয়সা লাগলে আমার কাছে চেও, কিন্তু এইসব পাবলিকের কাছ থেকে এইভাবে উল্টোপাল্টাভাবে টাকা পয়সা চাইবে না, এতে হসপিটালের বদনাম হবে। আমি ভালো বলে তোমায় একটা চান্স দিচ্ছি, অন্য কেউ হলে তোমাকে এক্ষুনি এখান থেকে একদম মোটামুটি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। সরি স্যার, ভুল হয়ে গেছে। টাকার খুব দরকার ছিল, তাই ভেবেছিলাম এইভাবে শর্টকাটে টাকা ইনকাম করব। টাকার দরকার ছিল আমায় বলতে পারতে। আমি কি টাকা নিয়ে কোনো সময় তোমাদের কি কোনোভাবে অবহেলা করেছি? হ্যাঁ, কিন্তু এইভাবে যদি পাবলিক খারাপ হয়ে যায় তাহলে হসপিটালে কেউ আসবে, তখন বসে বসে আমাদের মাছি মারতে হবে, বুঝতে পেরেছো? তোমারও ভবিষ্যৎ চলে যাবে। তুমি যা পড়াশোনা করেছো, তুমি তো একটা নার্সের যোগ্য না। আমি শুধুমাত্র তোমার ট্যালেন্ট দেখে তোমায় আমি এই হসপিটালে কাজ দিয়েছি, নার্সের কাজ দিয়েছি, নাহলে তো তুমি বাড়ি বসে এখন বিড়ি বাঁধতে। হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে স্যার। এরপরে যে কোনো কাজ করার আগে 10 বার ভাববে, নাহলে আমার কাছে পারমিশন নিয়ে তারপর করবে, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। যাও। ঠিক আছে স্যার। বেশি লোক করতে গেছিলাম রে, ধরা পড়ে গেছি। সত্যি কথা বলেছে, এখানে প্রফেসর স্যার যেভাবে টাকা পয়সা দেয় আমাদের, অন্য কোনো হসপিটালে দিত না। আর আমার কোয়ালিফিকেশন যা, মোটামুটি কোথায় নার্সের কি, লাস্টে মোটামুটি এই সার্চিং অফিসে এই মেয়ে ছেলেদের সার্চিং করার কাজে লাগাতো। এসব নার্স তো দূরের কথা, তার ফাজলিমি করা যাবে না। এসব কম টাকা দিয়ে নার্স ফার্স ডেকেও টেনশন, কোথার থেকে কবে গড়বড় করে দেয়, তারপরে এর ভোগান্তি আমায় ভুগতে হবে। আর ভাল লাগে না, যাই দেখে একটু বাংলা খাই। এসব মাঝে মাঝে উটকা পটকা ঠেলে এসে মাথার পুরো একদম ফালুদা করে দিয়ে যায়। এখন একটা সকাল সকাল একটা বাংলা না মারলে হচ্ছে না। এই মাসে 3 কোটি টাকার টার্গেট তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। বলছি ভাইপো, টেনশন করছিস কেন? ওটা দাবারে পাঠালো তোরা তাড়াতাড়ি রেল স্টেশনে অব্দি দিয়ে আসতে, তোর আবার আজকে কলেজে যেতে হবে না? আরে ঘোড়া, কলেজ না স্কুল। আরে ওই আর কি হলো, 2 দিন পরে তো কলেজে উঠবে। বাবা ভাইপো। বলো কাকা। আরে কি হতো ভাবছিস, তাড়াতাড়ি ব্যাগপত্র গোছা, ট্রেনের টাইম হয়ে গেল। আজকের দিনটা আমাদের সময় দাও, আজকে আমি আর স্কুলে যাব না। কেন? তোর মাস্টার ফোন করেছে, বললো এইভাবে মোটামুটি না গেলে পারে স্কুলে তোর পরীক্ষায় বসতে দেবে না। ও সব কোনো ম্যাটার না, সব আমি সেটেলমেন্ট করে নেব। তাহলে কি নিয়ে তো ভাবছিস? ভাবছি ডাক্তারটা ঘপাত করে এসে সিডি ক্যাসেট দিয়ে গেল। সিডি ক্যাসেট তো দেখলাম, কিছু বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে একবার এডিটিং করিছে, মনে হচ্ছে একবার এডিটিং করেনি। আমার মনে হয় এসব একটা প্রফেশনাল লোকের কাজ। তার মানে তুই কি বলতে চাচ্ছিস, এইসব কেসের ভিতরে ঝোল আছে? তাই আমার মন তো কাকা তাই বলছে, কিন্তু সেরকম কোনো একটা প্রুফ পাচ্ছি না যে মোটামুটি ওই হসপিটালের নামে কেস করব। পাদুদা যখন বলিছে, নির্ঘাত ওখানে কোনো না কোনো ঘাপলা আছে। ঘাপলা তো আছে, কিন্তু হাতে কোনো প্রমাণ লাগলো না। কালকে ভিডিও রেকর্ডিং করলাম, সব জলসা হয়ে গেল সিডি ক্যাসেটটা দিয়ে যাওয়ার পরে। কিন্তু কালকে ওই ডাক্তারটা যেভাবে ভয় পাচ্ছিল আর আমার মোবাইলের অফার করেছিল, তার থেকে মনে হচ্ছে ওরা কিছু না কিছু গড়বড় করে, অবশ্যই করে। ওদের মাস্টার মাইন্ডকে সেটা যদি জানতে পারতাম তাহলে অনেক ভালো হতো। টোপ ফেলাও, টোপ টোপ দিলি পারে মাস্টার মাইন্ড বেরোয় আসবে। এলাল ব্যাটারি, এই কিসির টোপ রে? আরে ঘোড়ার ডিম টোপ বোঝো না? মাস্টারে কিরকম টোপ দেয় সেরকম টোপ দিতে হবে। ঠিক বলেছিস, টোপ দিতে হবে। কি করে টোপ দিবি ভাইপো? মাথায় আইসে প্ল্যানিংটা, ভালো করে প্ল্যানিং করে ওদের টাইট দিতে হবে। তাহলে দেরি কিসে, চল এক্ষুনি টোপ দি। না না কাকা, ও হসপিটালের মাস্টার মাইন্ড যে আছে না, সে এসব কাঁচা কাজ করে না। আমরা সিডি ক্যাসেট চাইবো আগের থেকে রেডি করে রেখেছে, মানে বুঝতে পারিস কত বড় মাস্টার ট্যালেন্টেড মানুষ। তার জন্য অনেক ছক কেসে পা এগোতে হবে, না হলে পা পিছলে যাবে।
তাহলে এখন ভাইপো কি করা যাবে? প্রথমত স্যারের বাড়ি যেতে হবে, স্যারের সাথে কথাবার্তা বলতে হবে, কি অপারেশন করিছে কি না, স্যার কি অবধি কোন পজিশন অবধি দেখিছে কি না, সব কিছু জিজ্ঞেস করে একটা ডিটেলস বানাতে হবে। তারপরে আরো অনেক প্ল্যানিং করে ধীরে ধীরে পা বাড়াতে হবে। ছোটখাটো হসপিটাল না, এত বড় হসপিটাল, দিনে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে। হ্যাঁ, তো এদের ধরতে গেলে পারে একদম বুঝে শুনে কাজ করতে হবে। পা ফিসলালেই আমরা পড়বো, মোটামুটি মাজা ভেঙে যাবে। তার জন্য সাবধানে কাজ করতে হবে। ও পাদুদা, এসব তোমার দ্বারা কিচ্ছু ব্যাপার না, আমি জানি তুমি পারবা। সত্যি ভাইপো, তুই যখন এই টাকের দুশ্মন তেল আবিষ্কার করতে পারিস, তখন তুই এই মাস্টার মাইন্ডও ধরতে পারবি, গ্যারেন্টি। আমার দৃঢ় বিশ্বাস তুই ধরতে পারবি। সেটা তো আমার মনে আছে কাকা, বিশ্বাস যে ধরতে পারবো। কিন্তু এখন কোনো মোটামুটি কোনো রকম সূত্র পাচ্ছি না যে ওদের উপরে অ্যাটাক করবো। টোপ দিতে হবে, টোপ। কিসির টোপ ভাইপো? শোনো কাকা, তুমি এক কাজ করো, বাবারে হসপিটাল থেকে নিয়ে এসে তোমরা ওই কোন আয়ুর্বেদিক ওষুধ খাওয়া বলে খাওয়াই দেখো ঠিকঠাক হয় নাকি। এদিক ওদিক ঝাড়পোছ করে দেখো। আমি টপ করে বুঝিছো 1-2 দিন স্কুলের থেকে ঘুরে আসি, নয়তো ওইদিকে ওই বুড়োটা আবার আমার পিছনে যেভাবে লাগিয়েছে আমার পরীক্ষা দিয়ে কেন বাতিল করে দেয়। তার জন্য ওইদিকে একটু নাটবল টাইট দিয়ে আসি, তারপরে এদিকে এসে সব টাইট দিচ্ছি। এই হসপিটালের মাস্টার মাইন্ডেরও টাইট দিতে হবে, কাল নাগিনী শাকচুন্ডিরও টাইট দিতে হবে। এমন টাইট দেবো না জীবন পুরো হেলা হয়ে যাবে। পাদুরি তো চেনে না, পেতে দেবে যেখানে সেখানে। শালা বাদর। বাদরের কি হলো? পাদুদার ডায়লগটা পুরোপুরি দিয়ে দিলাম তাই। আমার বাবার সাথে ফাজলামি আমি ছাড়বো না। এই কেসে যে যে জড়িত আছে সব নারী নক্ষত্র টেনে বের করবো, তাহলে আমার নাম পাদু। আজকে এই বিছনার উপরে শুয়ে বললাম। পারবা পাদুদা, তুমি পারবা? বলছি লাল ব্যাটারি রেডি হ, আমার সাথে হোস্টেলে যাবি। হ্যাঁ মরিছে, হ্যাঁ আমার আবার স্কুলে ভর্তি করবা? হ্যাঁ আমি ভালো আছি, আমি এখন আর পড়াশোনা করবো না। না রে, আমার ওখানে একটা লোকের দরকার আছে, তুই চল, 2-4 দিন থেকে আবার চলে আসবো। হ্যাঁ আমি জাতি বাড়ি, একটা শর্ত আছে, আমার যেন আবার ওই বইটাই পড়তে বলবা না। না রে না, পড়াশোনা কিচ্ছু করা লাগবে না, আমি তোর যা বলবো তাই খালি শুনবি। তারপরে আমার মাস্টারে টাইট করে এদিক বাড়ির দিক ফেরত আসবো। ও, তোমার মাস্টারে টাইট করতে হবে? তাহলে ঠিক আছে, চলো আমি এখনই ক্যাটা কম্বল গোছাই নিচ্ছি। কাকা এদিকে তুমি 2 দিন সামলাও, আমি তারপর আসছি, তারপর দেখো কি করি। মাস্টারে ভালো করে টাইট দিবি, ওর মেয়ের সাথে বিয়ে দেবে কত শখ। আমাদের পাদু ভাই পরে আমরা মোটামুটি একদম সায়েন্টিস্ট বানাবো, তা না ও এখন বিয়ে দিতে চাচ্ছে। কত বড় হারাম দাদা, ওর কপাল ভালো আমি জাতি পারিনি ওইখানে, নাই তো মাস্টারের অবস্থা এমন করতাম না, মাস্টার সারা জীবন মনে রাখতো। দরকার হলে কাকা তোমারও ডাকবো, একদিনের জন্য আসো। তুই ভাইপো টেনশন নিবি না, তুই খালি ফোন করবি, এদিকে দেখবি তোর কাকা লুঙ্গি উঁচু করে দৌড় মারিছে। ঠিক আছে কাকা, আমি এখন দেখি একটু বাথরুম থেকে এসে ব্যাগটা গুছিয়ে আমি রওনা হই। আমিও সব জিনিসপত্র গুছাচ্ছি। ঠিক আছে, চারিদিক দিয়ে জ্বালা কম না। বলছি কি লাল, আমার একটা কাজ করবি? বলো তো। শোন, আসার সময় এই পাদুর হোস্টেলের পাশে একটা বড় একটা মুদিখানা দোকান আছে, ওইখান থেকে একটা রাজা খই নিয়ে আসবি। টাকা দাও। টাকা নাই। টাকা ভাবি কোনটা কিনবো? সেটাই তো তোর ট্যালেন্ট, আমি দেখি তোর মাথায় কত বুদ্ধি আছে। তোর আমি টাকা দেবো না, তাও তুই একটা খৈনির প্যাকেট নিয়ে আসবি। বড় প্যাকেট আনবি কিন্তু 50 টাকা দামের, বুঝতে পারিস? ওসব আমাদের কোনো ব্যাপার না, নিয়ে আসবানি দেখে নে। দেখ পানি যদি আনতে পারিস তাহলে ভাবো তোর মাথায় ট্যালেন্ট আছে, দেখে নিও তাহলে। আসতেছি আমি, হ্যাঁ মনে করে আনিস কিন্তু একটা রাজা খৈনি। আচ্ছা। খৈনি ফুরাই গেছে, অনেকদিন হয়েছে, গালটা কিরম শুকনো শুকনো লাগছে। দেখি এই মালটা দিয়ে ফ্রিতে আনানো যায় নাকি। আমাদের কি ভাবিছে, একটা খৈনির প্যাকেট আনতে পারবো না, তাহলে আর পাদুদার অ্যাসিস্ট্যান্ট হলাম কি করতি? শালা, পাদুদার হোস্টেলে যাবো, কি মজা। ওখানে দেখিয়ে একটু পোত পাকাবি বেশি করে করতে হবে। পাদুদা মানে খালি খালি নিয়ে যাচ্ছে না, ওখানে মনে বড় একটা গড়বড় হবে, এর জন্য আমার নিয়ে যাচ্ছে। পাদুদার মাথায় যে বুদ্ধি, সবসময় মোটামুটি ইয়েটা চলতেই থাকে মাথার ভিতরে। খালি গ্রামের লোকজন লাল ব্যাটারি বলে চেনে, এখন একটু শহরের লোকজনটাও চিনাই আসি লাল ব্যাটারি কি জিনিস। যাই দেখি আন্ডার প্যান্ট দুটো আগে ভরি। লা 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 লা। কতদিন পর ট্রেনে উঠবো, কি মজা, তা আবার বিনা টিকিটই। বলছি কি, ফটাফট করে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও, নাহলে আমার দেখতে পারবা না তো বিনা টিকিটই ট্রেনে ওঠা।